হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের যে পড়াটা, আমাদের এসএসসি সিলেবাসের 9 নম্বর ইউনিট, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। আমাদের ভারতের ভূগোল নিয়ে আমাদের মেন আলোচনা আছে ক্লাস 9-10-এর বইয়েতে। নতুন সিলেবাসে 11-12-এও কিন্তু রিজিওনাল জিওগ্রাফি দিয়েছে, সেখান থেকে পড়া যাবে। এটা একেবারে মানে নতুন কিছু নেই, কিন্তু ইনফরমেশন অনেক আছে। তো দেখা যাক, প্রথমে আমাদের রিলিফের পার্টটা নিয়ে আলোচনা করি। আজকে আমি টানা বলি বেশ কিছুটা, তারপরে তোমরা যার যার কথাবার্তা আলোচনা হবে। রিলিফে আমাদের কি আছে দেখতে হবে। ভারতবর্ষকে পৃথিবীর যে ক্ষুদ্র সংস্করণ বলা হয়, সেটা আমরা জানি। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, মিনিয়েচুর অফ দি ওয়ার্ল্ড, মিনিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ভারতের অক্ষাংশগত যে বিস্তার, এটা আমাদের একটুখানি জেনে রাখা দরকার। আমরা অনেক জেনেও অনেক কিছু সাধারণত জানি না। তা আমাদের অক্ষাংশগত যে বিস্তার, আমাদের 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি উত্তর পর্যন্ত অক্ষাংশগত বিস্তার আছে। দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 68 ডিগ্রি পূর্ব থেকে 97 ডিগ্রি পূর্ব পর্যন্ত। একটু মাইন্ড করবে বিষয়টা। 6 ডিগ্রি 45 মিনিট পূর্ব থেকে 37 ডিগ্রি, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি উত্তর পর্যন্ত। আর পূর্ব দ্রাঘিমা হচ্ছে আমাদের একেবারে পশ্চিমে গুজরাটে 68 ডিগ্রি পূর্ব থেকে 97 ডিগ্রি পূর্ব পর্যন্ত। অরুণাচল প্রদেশে ভারত এবং চীনের যে সীমান্ত, ম্যাকমোহন লাইন, ভারত পাকিস্তান সীমান্ত, এটা হচ্ছে আহ যাও ভুলে গেছি গো। আহ, এটা খুব সহজ, যাই হোক এখানটা একটুখানি বানানটা ভুল আছে কি, একটুখানি বলতে পারবে? না হলে আমি দেখে বলে দিচ্ছি। রেপিডটি, রেপিডটি বিযুক্তি তো নয়। যাই হোক, এটা আমি ঠিক করে বলে দেবো। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাক সীমান্তে। এটা কাশ্মীরের যে লাদাখের পাশে ওইখানে রয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে ভারত চীন সীমান্তে রয়েছে। এখানে একটি এন্টার পড়বে, ভারত চীন সীমান্তে রয়েছে। যাই হোক, এই কটা মোটামুটি। এখানে ভারতের, এখানে একটুখানি এটা ঢুকে গেছে ঠিকই। ভারতের যে ভাষা, ভাষা প্রায় তোমার 135-36টা ভাষা আছে, কিন্তু স্বীকৃত ভাষা হিসেবে 22টি ভাষাকে দেখানো হয়েছে। এছাড়া ছিটমহল, যেটা বাংলাদেশের সঙ্গে একটি বিশেষ, এটা 2015 সালে হয়েছিল। ভারতের ছিটমহলের, ভারতের সংখ্যা পড়েছিল, ভারতে 15টি ছিটমহল পেয়েছিল, বাংলাদেশ পেয়েছিল 111টি ছিটমহল। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, শ্রীনগরের গিরিপথ, জর্জিয়া, এটা অন্য একটি পার্ট। ভারতের ভূপ্রকৃতিগত যে প্রধান যে ভাগ, 5টি ভাগ আছে ভারতের ভূপ্রকৃতিগত। সেখানে মেন হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, যদিও এটা আমাদের শর্ট প্রশ্নে হয়তো আসবে না। আমরা 5টি ভাগ এইটুকু মনে রাখবো। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি, ভারতের উপকূলীয় মালভূমি এবং উচ্চভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। তা এই হচ্ছে 5টা ভাগ। এখন হিমালয়, উচ্চ হিমালয় 65 মিলিয়ন বছর আগে ইওসিন পিরিয়ডে গঠিত হয়েছিল, তাই এটা মনে রাখতে হবে। মধ্য হিমালয় 45 মিলিয়ন বছর আগে মায়োসিন পিরিয়ডে হয়েছিল। আর শিবালিক বা আউটার হিমালয় 1.4 মিলিয়ন বছর আগে প্যালিওসিন পিরিয়ডে গঠিত হয়েছিল। কাশ্মীরের হ্রদ, ডাল হ্রদ জানি, তাছাড়া রয়েছে উলার হ্রদ কাশ্মীরে। হুমায়ুন হিমালয়ের হ্রদ নৈনিতাল, ভীমতাল। এখানে যেটা বলতে পারি, বোঝার থেকে ইনফরমেশনের সংখ্যা বেশি। গতদিনে আমি বলেছিলাম এটার উপরে প্রচুর কিন্তু প্রশ্ন হতে পারে। আমি সামান্য কয়েকটা ধরো লিখেছি, কিন্তু
প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু আছে, সুতরাং এটা নিজেকে পড়তে হবে, 9, 10 সবই পড়তে হবে। এটার ক্ষেত্রে বোঝাটা তো কম, যত ইনফরমেশন মনে রাখতে পারো। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, সবাই আমরা জানি। আচ্ছা, সুইজারল্যান্ড অফ এশিয়া বলা হয় কাশ্মীরকে। এছাড়া দুটি পর্বতের মাঝে নিম্নভূমি দুন, এটা জানি। আচ্ছা, অরণ্যবিহীন অঞ্চলে ছোট নদী দ্বারা ক্ষয়কার্যের ফলে যে স্থানীয় ভূমিরূপ তৈরি হয়, অরণ্যবিহীন অঞ্চলে ছোট নদী দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে স্থানীয় ভূমিরূপ তাকে স্থানীয় ভাষায় চোষ বলে, এটা মনে রাখবে। এরকম একটু ডিস্টার্ব কিছু প্রশ্ন দিয়ে দিতেই পারে, ভুলে যাওয়ার মতো প্রশ্ন। জম্মু কাশ্মীরে উত্তর পূর্বে প্রায় সমতল উচ্চভূমিকে সোডা মালভূমি বলে, এটা ঠিকই আছে, আলাদা কিছু ভেবো না, সোডা মালভূমি। জম্মু কাশ্মীরের উত্তর পূর্বে প্রায় সমতল যে উচ্চভূমি তাকে সোডা মালভূমি বলে। আচ্ছা, জম্মু কাশ্মীরকে ভারতের ওই ভূস্বর্গ বলে, সেটা আগেই পাওয়া গেল। আচ্ছা, হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়। উত্তরাখণ্ডকে দেবতাদের বাসভূমি বলা হয়। অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। কেরল ভারতের হচ্ছে মশলার বাগান, কেরলকে বলা হয়। কর্ণাটকের কুর্গ ভারতের স্কটল্যান্ড বলা হয়, কর্ণাটকের কুর্গকে। আচ্ছা, হিমাচল প্রদেশের চাম্বা হচ্ছে ভারতের মিনি সুইজারল্যান্ড। হিমাচল প্রদেশের চাম্বা ভারতের মিনি সুইজারল্যান্ড। আচ্ছা, পাঞ্জাবকে ভারতের শস্য ভান্ডার বলা হয়, পাঞ্জাবকে ভারতের শস্য ভান্ডার বলা হয়। গোয়াকে প্রাচ্যের মুক্ত বলা হয়, গোয়াকে। আচ্ছা, উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়, এটা যদিও পরে আরেকটা পাবে, পৃথিবীর ক্ষেত্রেও পাবে কিউবা। হ্যাঁ, তা আচ্ছা, পিথমপুর অন্ধ্রপ্রদেশে, বর্তমানে একে ভারতের ডেট্রয়েট বলে, ডেট্রয়েট হচ্ছে আমেরিকার গাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত, তা পিথমপুরকে অন্ধ্রপ্রদেশের ডেট্রয়েট বলা হয়। আগে লখনৌকে বলা হতো, এখন নতুন ইনফরমেশনে দেখলাম পিথমপুর এসেছে। আচ্ছা, সরলবর্গীয় বনভূমির উপস্থিতির জন্য কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়, মনে রাখবে। আচ্ছা, কারওয়ার কাকে বলে? হিমযুগে হ্রদের সঞ্চয়ের, আচ্ছা পরিবাসী লেখা আছে, হিমযুগে মানে হ্রদের সঞ্চয়ের আর হিমবাহের মানে হিমযুগে হিমবাহ এবং হ্রদের সঞ্চয়ের ফলে মঞ্চের মতো যে ভূমিরূপ গড়ে ওঠে কাশ্মীর উপত্যকাতে, তাকে কারওয়ার বলে। কারওয়ার আপেল উৎপাদনের জন্য, জাফরান উৎপাদনের জন্য খুবই বিখ্যাত জায়গা, মনে রাখবে। কাশ্মীরের যে আপেল বাগানগুলো আছে সব কারওয়ারে আছে, কারওয়ার। আচ্ছা, ধৌলাধর ও পীরপাঞ্জল পর্বতের মাঝে কুলু উপত্যকা, কুলু মানালি যে বেড়াতে যাওয়ার জায়গা, ধৌলাধর ও পীরপাঞ্জল পর্বতের মাঝে কুলু উপত্যকা রয়েছে, যাকে ঈশ্বরের উপত্যকা বা ভ্যালি অফ গড বলা হয়, ঈশ্বরের উপত্যকা বা ভ্যালি অফ গড বলা হয়। আচ্ছা, ইয়ামথাং উপত্যকা সিকিমে অবস্থিত, একে ফুলের উপত্যকা বলা হয়, ফুলের উপত্যকা বলা হয়, ঠিক আছে। সিনটেক্সিয়াল বাঁক পূর্ব পশ্চিম হিমালয়ে যে বিস্তীর্ণ অঞ্চল, তার দক্ষিণ মুখটা ছুচালোভাবে মানে পূর্ব আর পশ্চিম হিমালয় বরাবর লম্বালম্বি দেখলে দক্ষিণ দিকটা বেঁকে ছুচালো হয়ে গেছে, এই দক্ষিণ দিকের যে বাঁক নিয়েছে সেটাকেই বলা হয় সিনটেক্সিয়াল বাঁক। আচ্ছা, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, গড় উচ্চতা হচ্ছে 3500 মিটার। পামির মালভূমি পৃথিবীর ছাদ, ছোটবেলা থেকে পড়ে আসছে। আচ্ছা, এবার যেটা জানতে হবে, ভারতের দীর্ঘতম, আচ্ছা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম 11 কিলোমিটার দীর্ঘ টানেল পীরপাঞ্জল পর্বতশ্রেণীর বুক চিরে পানিহাল এটা হচ্ছে রেলপথ, কাজিকোন্ডো রেলপথ, পানিহাল কাজিকোন্ডো রেলপথ, এটা হচ্ছে দীর্ঘতম একটা টানেল রেলপথ, কিন্তু মনে রাখবে। আর যেটা মানে সড়ক পথ, সেই সড়ক পথের নাম হচ্ছে অটল টানেল। অটল টানেল বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ সড়ক পথ, 9.02 কিমি। যাই হোক, চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়, ছোটবেলার জানা।
লবণাক্ত জলের হ্রদকে ভান্ত বলে। পঞ্চ নদীর দেশ পাঞ্জাবকে বলে। এগুলো সব মোটামুটি একটা কমন। ডুয়ার্স, তিস্তা, জলঢাকা, তোর্ষা নদীর পলি দ্বারা গঠিত অঞ্চলকে দার্জিলিং এ, এটাই হচ্ছে ডুয়ার্স অঞ্চল। আর দার্জিলিং এ এই ধরনের স্যাঁতসেঁতে অঞ্চলকে তরাই বলা হয়। জানা আছে সবাইকারই ডুয়ার্স, তরাই। আচ্ছা, মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, 422 বর্গ কিমি। তবে মনে হচ্ছে প্রথম দিনে আমি বলেছিলাম এই মাজুলির পরে আরেকটি বৃহত্তম নদীদ্বীপ পাওয়া গেছে, আমাদের পড়ার মধ্যেই আছে, যদিও আজকে পেলাম না। পশ্চিমবঙ্গে ভাঙ্গার অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলে। বরেন্দ্র ভূমি বলে ভাঙ্গার অঞ্চলকে, মানে সেই প্রাচীন পলি, নবীন পলি, খাদর, ভাঙ্গর বলে। তা পশ্চিমবঙ্গে কি বরেন্দ্র ভূমি বলে। মালনাদ, মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ, এটা আবার জানা। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ, এটাও জানা। ব্যাক ওয়াটারকে স্থানীয় ভাষায় কয়াল বলে, এটা আমরা জানি। কিন্তু একে শুধু কয়াল নয়, কয়ালের সঙ্গে টেরি বলে, টেরি, তাহলে কয়াল বা টেরি বলে। স্বাভাবিক প্রত্যাশয় হচ্ছে বিশাখাপত্তনমে। আচ্ছা, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার হচ্ছে কাবেরী নদী অঞ্চল, কাবেরী নদী উপত্যকা হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। আচ্ছা, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন। আন্দামান ও নিকোবরের মধ্যে যে পার্থক্য আছে সেটি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। মানে বেশ কিছু, আমার যেটা এটা লিখতে গিয়ে মনে হয়েছে হাফ ইনফরমেশন, হাফের বেশি ধরো জানা, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে একটু মনে রাখতেই হবে। ইনফরমেশনের এখানে কোনো অভাব নেই, প্রচুর প্রশ্ন হতে পারে এই টপিকটা থেকে। আচ্ছা, উপকূলের সংলগ্ন হ্রদগুলিকে লেগুন বলে। আচ্ছা, বাগার, বাগার আর বললে, আচ্ছা, পলি পর্বতের মাঝে অল্প, বাগার হচ্ছে আরাবল্লী পর্বতের মাঝে পাদদেশে অল্প বালুকাময় স্থান। আরাবল্লীটা একসঙ্গে হয়নি, সেখানে এরকম হয়ে গেছে। বাগার হচ্ছে আরাবল্লী পর্বতের মাঝে যে অল্প বালুকাময় স্থান। আচ্ছা, রোহি কি? রোহি হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন ছোট ছোট নদী যে উর্বর প্লাবন ভূমির সৃষ্টি করে, তাকে রোহি বলে। উর্বর প্লাবন ভূমির সৃষ্টি করে তাকে রোহি বলে। রোহির পশ্চিমে, রহিম নয়, রোহির পশ্চিমে কোমল, আচ্ছা, চূর্ণ বিচ্ছিন্ন, ছেঁড়া চূর্ণ বিচ্ছিন্ন যে সমতল ভূমি তাকে হামাদা বলে। হামাদা হচ্ছে সেই পর্বত পাদদেশে শিলাচূর্ণ দ্বারা গঠিত ভূমিভাগ। যাই হোক, রোহির পশ্চিম অংশে লুনি নদীর উত্তর দিকে বালিয়াড়ি যে সমভূমি দেখা যায় তাকে থালি বলে। লুনি নদী, রাজস্থানের লুনি নদীর উত্তরের অংশে যে বালুকাময় যে সমভূমি তাকে থালি বলা হয়। রাজস্থানের সমভূমির একমাত্র নদী লুনি। আচ্ছা, চলমান বালিয়াড়িকে একই প্রথমে ধ্রিয়ান আমরা পড়েছি, তার সঙ্গে বলছে টিবা, টিব্বা, টসি বয় বয় একা, টিব্বা, ধ্রিয়ান বা টিব্বা। টিব্বাটা আমাদের জেনারেলি ইউজ নেই, মনে রাখবে। আচ্ছা, লবণাক্ত জলের হ্রদকে রন বলা হয়। আচ্ছা, পুরানো পলিমাটিকে ভাঙ্গার, নবীন পলিমাটিকে খাদার বলা হয়। পাঞ্জাবের নবীন পলিমাটিকে আবার বেড বলা হয়। আচ্ছা, ক্যালসিয়াম নুড়িকে কঙ্কর বলা হয়। তার সঙ্গে ভুর বা গুটিং, ঘুটিং, ঘসু টয়সি মিশ্রণ, ঘুটিং, যে মাটিতে বালি এবং চুনের ভাগ বেশি থাকে তাকে ঘুটিং বলে। তো এটা ছিল তোমার রিলিফ থেকে। তো আমার যেটা মনে হয়েছে রিলিফের কিন্তু তোমার প্রশ্ন অনেক হবে। আমি এখানে যদি 20টা দিই, তোমাদের এখানে রিলিফের কিন্তু অনেক প্রশ্ন হবে, তাই তো? অন্য কারো রিলিফের প্রশ্ন কিন্তু অনেক হবে। এরপরে আমরা ড্রেনেজে চলে আসব। ড্রেনেজ, যে ভারতের ড্রেনেজ সিস্টেম। এখন এই জিনিসগুলো কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সহজ, কারণ সবই জানা,
শুধু কত ইনফরমেশন তুমি গ্যাদার করতে পারো। দোয়াব, দোয়াব কি? দোয়াব হচ্ছে সেই দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। আচ্ছা, পঞ্চনদ, পঞ্চনদের তো দেশ হচ্ছে পাঞ্জাব। এখন পঞ্চনদগুলো কি? শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। গঙ্গার ডান তীরের উপনদীগুলো যমুনা, সোন আর দামোদর। যমুনা, সোন আর দামোদর তিনটে। আচ্ছা, গঙ্গার বাম তীরের উপনদী হচ্ছে রামগঙ্গা, গণ্ড, ঘরঘরা, গোমতী, মহানন্দা, কুশি। এগুলো হচ্ছে বাম তীরের। তাহলে হচ্ছে ডান তীরের তিনটে মনে রাখলেই বাকি কটা বাম তীরের হয়ে যাবে। তবুও মনে রাখতে হবে যমুনা, সোন, দামোদর হচ্ছে ডান তীরের। আচ্ছা, দুটো গঙ্গার উপর প্ল্যান এসেছে। একটা হচ্ছে নমামি গঙ্গা প্রকল্প, 2014 সাল প্রধানমন্ত্রী ঘোষণা করে। এটা হচ্ছে জল শক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত 2014 সালের নমামি নমামি গঙ্গা প্রকল্প। আর গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে 1986 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা এই কর্মসূচি নেওয়া হয়েছিল। আচ্ছা, পাঞ্চেত, পাঞ্চেত হচ্ছে দামোদর নদীর উপরে বাঁধ, পাঞ্চেত বাঁধ, দামোদর নদীর উপর বাঁধ। দামোদরকে বাংলার দুঃখের নদী বলে, নর্মাল ইনফরমেশন। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীতে দুবার বন্যা হয়, মানে ব্রহ্মপুত্র নদীতে অ্যাকচুয়ালি দুবারই বন্যা হয়। প্রথমে একটা হচ্ছে বসন্তকালে, যখন বরফ গোলা জল প্রচুর পরিমাণে গলতে থাকে, তোমরা জানো। আর একবার আবার হয় বর্ষাকালে, মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাতের জন্য আবার বন্যা হয়। আচ্ছা, গোদাবরী নদীতে তোমার দক্ষিণ ভারতের, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের আমরা জানি গঙ্গা। গঙ্গা কেন বলা হয় গোদাবরী নদী? কারণ গোদাবরী নদী হচ্ছে খুবই পবিত্র নদী, বৃহত্তম, দক্ষিণ ভারতের সব থেকে লম্বা নদী, তাই একে গঙ্গা বলা হয়। তার সঙ্গে হচ্ছে একে আবার বিদ্ধ গঙ্গা বলা হয়। আরেকটা ইনফরমেশন পেলাম, দক্ষিণ ভারতের গঙ্গা, তার সঙ্গে বিদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদ হচ্ছে নাগার্জুন সাগর, সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর। মানুষের তৈরি হ্রদ নাগার্জুন সাগর, কৃষ্ণা নদীর ওপর। তারপরে হচ্ছে অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি, ঘরঘরা, অর্থাৎ এরা বাইরে যায়নি, মানে ভূখণ্ডের মধ্যেই কোনো হ্রদে গিয়ে পড়েছে। আচ্ছা, ভারতের বৃহত্তম উপহ্রদ আমরা সবাই জানি চিল্কা। ঠিক আছে, তা ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ রাজস্থানে অবস্থিত সম্বর। তাহলে উপহ্রদ হিসেবে চিল্কা জানি, লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর। ভারত তথা কেরলের দীর্ঘতম হ্রদ হেম্বানাদ। ঠিক আছে, ভারত তথা কেরলের দীর্ঘতম হ্রদ হচ্ছে হেম্বানাদ। আচ্ছা, বিশ্বের উচ্চতম লবণাক্ত হ্রদ, উচ্চতম প্যাংগ্যাং, যা লাদাখে অবস্থিত। এর উচ্চতাটা দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, উচ্চতাটা পাইনি। প্যাংগ্যাং হ্রদ লাদাখে অবস্থিত। কুঞ্চিকল, কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। আগে ছিল গোসাপ্পি বা যোগ, তা সেটা 200 কত, কিন্তু এর গভীরতা বেশি, গভীরতা বেশি, উচ্চতার থেকে এর গভীরতা বেশি। কারণ যেখানে প্ল্যাঞ্চ পুল তৈরি হয়েছে সেটার গভীরতা অনেক বেশি হওয়ার জন্য এখন এটা উচ্চতম হ্রদ হয়ে গেছে, 455 মিটার। ঠিক আছে, ভারাহি নদীর ওপর অবস্থিত, ভারাহি নদীর ওপর অবস্থিত। একবারে ফুল ইনফরমেশন দেওয়া আছে। ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, 260.5 মিটার, 260.5 মিটার। ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে কাল্লানাই বাঁধ, তামিলনাড়ুতে। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্ড বাঁধ, 25.79 কিলোমিটার, 25.79 কিলোমিটার। ভারতের বৃহত্তম আর্চের মতো আর্চ বাঁধ হচ্ছে ইন্দুকি, ইন্দুকি কেরলে অবস্থিত, ইন্দুকি। তাই এইগুলো পর পর এক জায়গায় করা আছে বাঁধগুলো। বাঁধগুলো ইরিগেশনে থাকতে পারে, হ্যাঁ, নদীর উপরে আছে বলে এখানে কিছু চলে এসেছে, ইরিগেশন জলসেচে থাকবে। আচ্ছা, ভারতের উচ্চতম মাধ্যাকর্ষণ বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল। আচ্ছা, সিন্ধু জল চুক্তি, এবার জল চুক্তিগুলো পরপর লেখা হয়েছে। সিন্ধু জল চুক্তি হয় 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে। এরপরের চুক্তি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে জল শক্তি, এটা চুক্তি হয়েছিল 1977 সালে।
ভারতের ওই তিস্তা, তারপরে তোমার গঙ্গা, এইসবের যে জল চুক্তি হয়েছিল। তারপরে হচ্ছে ভারত এবং চীনের মধ্যে ব্রহ্মপুত্র জল চুক্তি হয় 2002 সালে। নেপালের জল চুক্তি হয়েছিল, নেপালের ওই কালীগণ্ডক নদী যতদূর সম্ভব, ওটা হচ্ছে 1996 সালে। আচ্ছা, ভারতের দীর্ঘতম নদী সেতু হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপর ভূপেন হাজারিকা সেতু। মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, ভূপেন হাজারিকা কিন্তু ওই আসামের বিখ্যাত গায়ক ছিলেন। আমাদের এখানে যেমন মান্না দে না, ভূপেন হাজারিকা দেখবে সে বহু গান তোমরাও জানো, তা ওনার নামের সেতু আছে, ভূপেন হাজারিকা সেতু। ভারতের মাহি ও সুবর্ণরেখা নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। ইনফরমেশনটা মনে রাখার মতো, মাহি এবং সুবর্ণরেখা নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। নর্মদা ও তাপ্তি নদী মোহনার কোনো বদ্বীপ নেই। ছোটবেলাকার ইনফরমেশন এটা। কৃষ্ণ রেণু নদী বা বেনিন নদী হচ্ছে কৃষ্ণা নদী, এটাও জানা। দূষণহীন নদী হচ্ছে চম্বল নদী, দূষণহীন নদী। আচ্ছা, ভারতের আয়না বলা হয়, এটা হচ্ছে নদী। উম যেরকম উচ্চারণ উম্বং টং নাকি উম সং, এই উচ্চারণ উমসং। যাই হোক, এই আয়না পেলাম একটা। আর দূষণবিহীন চম্বল ইম্পর্টেন্ট বেশি। আর ওই তাপ্তি নর্মদা তোমার বদ্বীপ নেই, ছোটবেলার এটা ইনফরমেশন। তা মোটামুটি নদীর ওপরে এই ইনফরমেশন গুলোই ছিল। এবার তুমি বলতে পারো গঙ্গা নদী দীর্ঘতম নদী, গঙ্গা নদীর দৈর্ঘ্য এখন কত, গঙ্গা নদীর সম্পর্কে আরো কিছু ইনফরমেশন, সিন্ধু নদী সম্পর্কে, ব্রহ্মপুত্র সম্পর্কে। এখন যে কোনো প্রশ্ন আসতে পারে, আমার মোটামুটি এগুলোকে মনে হলো, রাখলাম। আমি যা দেখছি যে এই যে কন্টিনিউ আমাদের একটা পড়ানো হচ্ছে, এর মাধ্যমে আমাদের প্রিপারেশন যদি বলা হয় ওই 30% মতো হচ্ছে। এইটা তোমরা আগামী দিন পর্যন্ত শেষ করো, 10টা ইউনিট শেষ করার পর তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরে প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। প্র্যাকটিসে অনেক নতুন প্রশ্ন ঢুকবে। আজকে চুমকি নেই, প্র্যাকটিসের মধ্যে কিন্তু তোমার 11-12 কিছু প্রশ্ন পেয়ে যাবে। অর্ণব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ। একটা কথা, যত দিন যাচ্ছে দেখছি সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। কারণ এই তো দেখি বোঝা যাচ্ছে যে মাত্র 8 দিন হয়েছে, আজকে 9 দিন। এতেই আর কেউ ঢুকতে পারছে না। 3 জন আজকে ঢুকেছে, আছে 5 জন 6 জন আছে, 3 জন ঢুকেছে, একজন তো কোনোদিনই ঢুকেনি। একটি মেয়ে আছে তোমাদের ব্যাচ গ্রুপে, ও পিডিএফ নাই শুধু। আচ্ছা, যাই হোক, পরের ইনফরমেশনে ফেরত আসি। আচ্ছা, ক্লাইমেটের এটা একটু সরে নড়ে গেছে। ক্লাইমেটে আছে ছদ্ম মৌসুমী, এটা এগুলো বলতে হবে। জেসমিন বলো, ছদ্ম মৌসুমী কাকে বলে? এটা কিন্তু আলোচনা হয়েছিল, আমি এমনি এমনি ধরিনি, জলবায়ু চ্যাপ্টারে আলোচনা হয়েছে। এটা ঠিক মানে জানা নেই ছদ্ম মৌসুমী। একটু কাছ থেকে বলো, শুনতে পাচ্ছি না। বলছি স্যার, এটা জানি নেই ছদ্ম মৌসুমী। জানি কি সমস্যা হচ্ছে। অর্ণব বলো, একটু উত্তরটা বলো, ছদ্ম মৌসুমী। ওদের গলা আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বাদ দাও। ছদ্ম মৌসুমী হচ্ছে, আমি ক্লাইমেটোলজিতে কিন্তু বলেছি অলরেডি, ছদ্ম মৌসুমী হচ্ছে মৌসুমী জলবায়ুর মতনই জলবায়ু, কিন্তু মানে এই যে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বৃষ্টিপাত এই সবই ঘটবে, কিন্তু শীতকালীন যে আবহাওয়ার যে পরিবর্তন সেই চেঞ্জটা আসবে না, শুধু গ্রীষ্মকালীন আবহাওয়াটা ওখানে বজায় থাকে। এই ধরনের মৌসুমী জলবায়ুকে ছদ্ম মৌসুমী জলবায়ু বলে।
মৌসুমী বায়ু বলে, আর এটা আমেরিকার কিছু অংশে দেখা যায়। আচ্ছা, ব্রেক অফ মনসুন। ব্রেক অফ মনসুনটা কি? দেখো এটা লিখেই ফেলেছি। মৌসুমী বায়ু যে এই বর্ষাকাল আমাদের, এই যে এখন 3 দিন বৃষ্টি হয়নি, একটানা বৃষ্টি হচ্ছিল 3 দিন 4 দিন 7 দিন 10 দিন না হওয়ার পর আবার কিছুদিন বৃষ্টি শুরু যদি হয়, এই যে মাঝের যে বিরতি, এই বিরতিকে ব্রেক অফ মনসুন বলা হয়। যাই হোক, ব্রেক অফ মনসুন ভালো করে বুঝতে পারছো, ছদ্ম মৌসুমীটাও মনে রাখবে। আচ্ছা, মনসুন ট্রাপ কি? জুলাই মাসে আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, আইটিসিজেড 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করে। এই যে নিম্ন চাপ কোষ তৈরি হয় তাকেই বলা হয়। তাহলে কি সহজভাবে বলতে গেলে, এই যে জুলাই মাস আমরা এখন যাচ্ছি, এই টাইমে নিরক্ষীয় যে জলবায়ু, নিরক্ষীয় অঞ্চলের যে নিম্নচাপ ঠিক আমাদের মাথার উপরে আছে। আমরা 23.5 ধরো আছি গায়ে গায়ে, 20 থেকে 25-এর মধ্যে, ঠিক আমাদের এখানেই নিরক্ষ রেখার উপরে যে নিম্নচাপের যে অবস্থানটা, আইটিসি যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স উত্তর গোলার্ধে সরে চলে আসে, দিয়ে নিম্নচাপের তৈরি করছে, এইটা কি মৌসুমী ট্রাপ বলা হয়। আচ্ছা, মনসুন ট্রাপ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে উত্তর পূর্ব আয়ন বায়ু যদি মিলিত হয়, মানে এই মৌসুমী ট্রাপ মানে হচ্ছে এই মৌসুমী বায়ুটা এই এই যে টানে উত্তর দিকে আসছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে, তার সঙ্গে উত্তর পূর্ব আয়ন বায়ু যদি মিলিত হয়, যে অংশে মিলিত হবে তাকে ফ্রন্ট বলা হবে, তাকে মনসুন ফ্রন্ট বলা হবে, তাকে মনসুন ফ্রন্ট বলা হবে। আর আমরা ম্যাপের মধ্যে, ক্লাইমেটের যে ম্যাপ তার মধ্যে NLM, ঠিক আছে, নর্দার্ন লিমিট অফ মনসুন, মৌসুমী বায়ু, মৌসুমীর বায়ু, এটা নর্দার্ন লেখা আছে। হ্যাঁ, আমি জানতাম এটা হচ্ছে নর্মাল, যদি বইতে পেয়েছি বলে লিখেছি নর্মাল লিমিট অফ মনসুন। কি মৌসুমী বায়ু, মনে হচ্ছে ভুল লেখা আছে, নর্দার্ন হতে পারে কিংবা নর্মাল। কেন বলছি শোনো, মৌসুমী বায়ু যে সময় পর্যন্ত যতটা এগুলো দরকার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেইটাকেই বলা হয় NLM। আচ্ছা, মনসুন এক্সপেরিমেন্ট, মৌসুমী বায়ু সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা, খুব সহজ বিষয়, এইগুলো বলার কোনো দরকার নেই। আচ্ছা, আমাদের মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আছে, তা সে তত্ত্ব তো আমাদের ডিটেলসে আসবে না, কিন্তু আমাদের এই যে বায়ুপুঞ্জ তত্ত্ব আর থার্মাল ইঞ্জিন থিওরি, তাপীয় ইঞ্জিন তত্ত্ব, দুজনাকার নাম পেলাম, উল্লেখ করে দিলাম। বায়ুপুঞ্জ তত্ত্বে হচ্ছে H. Flohn, আর থার্মাল ইঞ্জিন তত্ত্বে হচ্ছে ডিপি কোটেশ্বরম, এই দুটো মনে রাখবে। আচ্ছা, বৃষ্টির ছায়া অঞ্চল, এটা লিখে নিন। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে মানে যেখানে বৃষ্টি হয় তার ঠিক বিপরীতে একেবারেই বৃষ্টি হয় না, মানে শৈলতকে বৃষ্টির পর পাহাড় যখন মেঘ পার হয়ে যায়, আমাদের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুম নামে, কিন্তু যেই পাহাড় পার হয়ে তার ঠিক উল্টো পিঠে শিলংয়ে যায়, চেরাপুঞ্জিতে হচ্ছে 1221 সেন্টিমিটার বৃষ্টিপাত, উল্টো দিকে শিলংয়ে হচ্ছে 143 সেন্টিমিটার বৃষ্টিপাত। সুতরাং এই যে এত ফারাক, 10 গুণ কম বৃষ্টিপাত হয়, এইটা কি বৃষ্টির ছায়া অঞ্চল বলে, মানে বৃষ্টিপাত অ্যাকচুয়ালি হয় না। মনে রাখতে হবে বিষয়টা। ভারতের সব থেকে কম বৃষ্টিপাত হয় জয়সলমীরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 12 সেন্টিমিটার। জয়সলমীরে 12 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাত। আচ্ছা, ভারতের শীতলতম অঞ্চল হচ্ছে লাদাখের দ্রাস, -50 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, -50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে আছে, লাদাখের দ্রাস নাম ঠিক আছে। আচ্ছা, ভারতের উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থানের ফলোডি, 51 ডিগ্রি টেম্পারেচার এখানে পাওয়া যায়। তাহলে শীতলতম, উষ্ণতম, আচ্ছা শুষ্কতম বৃষ্টিহীন অঞ্চল সবই মোটামুটি হয়ে গেল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হয়ে গেল। আচ্ছা, দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হবে আগমুবি। দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি। উড়িষ্যার সাইবেরিয়া বলা হবে কালাহান্ডিকে উড়িষ্যার সাইবেরিয়া বলা হবে। তারপর হচ্ছে অম্বিকাপুরকে ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলা হবে, অম্বিকাপুরকে ছত্তিশগড়ে, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন, এরকম অল্টারনেট আসতেই পারে। জলবায়ুর ক্ষেত্রে যে ভাগ, ভারতের জলবায়ুর ভাগ, স্ট্যাম্প, তোমরা জানো স্ট্যাম্পের নাম, স্ট্যাম্প ভারতের জলবায়ুকে 11টি ভাগে ভাগ করেছে।
ট্রি ওয়ার্থা 12টি ভাগে ভাগ করেছে, আরএল সিং 10টি ভাগে ভাগ করেছে, কোপেন 9টি অঞ্চলে বিভক্ত করেছে। একবার পর পর সিরিজে পড়ে নেবে। স্ট্যাম্প 11টি অঞ্চলে ভাগ করেছে, ট্রি ওয়ার্থা 12টি ভাগে ভাগ করেছে, আরএল সিং 10টি ভাগে ভাগ করেছে, আর আমাদের কোপেন হচ্ছে 9টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। তার কোপেনের জলবায়ু কিছু কোড, সবকিছু কোডই করা যায়। আমি এখানে দুটো তিনটে লিখেছি। BSHW মরুপ্রায় স্টেপ, AW ক্রান্তীয় সাভানা, আর AMW ক্রান্তীয় মৌসুমী। এর অনেক কটা কোডই করা যায়। এগুলো আসে মেনলি আসে কোথায়, নেট সেটে, তাই এইগুলো সামনে আছে, এইগুলোকে বলা হলো। এবার দেখা যাক কোনটা আসে। তোমরা জলবায়ুর ভাগ কে কটা করেছে অন্তত এটা মনে রাখার চেষ্টা করো যদি আসে প্রশ্ন। জলবায়ুর পর ভারতের মৃত্তিকা, সয়েল বা মৃত্তিকা রয়েছে। এই মৃত্তিকা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ মানে খুবই ধারণা রয়েছে, এগুলো এমন নয় যে ধারণা নেই, ঠিক আছে। তাহলে একটু দেখা যাক 2002 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্স এটা ডিপার্টমেন্ট একটা 5ই ডিসেম্বর তারিখটিকে মৃত্তিকা দিবস হিসাবে পালন করতে শুরু করে। 2002 সালে থেকে এটা শুরু হয়, ঠিক আছে, 2002 সাল থেকে। লিচিং পদ্ধতি কি? লিচিং পদ্ধতি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় মেনলি চুন এবং সিলিকা নিচের স্তরে অপসারিত হয়, তাকে লিচিং পদ্ধতি বলে, ঠিক আছে। লিচিং পদ্ধতি। আর একটা হচ্ছে মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতি সেই কৃষিকাজের ক্ষেত্রে জমি চাপা দেওয়া হয়, তাকে মালচিং পদ্ধতি বলে। আর লিচিং পদ্ধতি হচ্ছে চুন এবং সিলিকা হচ্ছে নিচের স্তরে কিন্তু সরে যায়, কে লিচিং পদ্ধতি বলে। আচ্ছা, সিরোজেম মৃত্তিকা, সিরোজেম, তা বানানটা একটু ডিস্টার্ব আছে। মৃত্তিকা দেখা যায় রাজস্থান এবং হরিয়ানা, রাজস্থান এবং হরিয়ানা রাজ্যে। আচ্ছা, রিল, গালি, র্যাভাইন, ক্ষয় আর ব্যাডল্যান্ড, এগুলো কিন্তু তোমাদের বলা উচিত, ঠিক আছে। তা রিল ক্ষয় কাকে বলে বলো? সঞ্চারী ঘটক বলো। এটা আমি ভুলে গেছি, রিল ক্ষয়। জেসমিন বলো, জাসমিন। মনে নেই রিল ক্ষয়। হ্যাঁ, রিল ক্ষয়। মনে নেই? হ্যাঁ স্যার। রিল ক্ষয় আমি একদিন বললাম গো, রিল, গালি, র্যাভাইন, আর ওইগুলোর মাধ্যমে ব্যাডল্যান্ড তৈরি হবে। আমাদের অর্ণব বলবে। অর্ণব ঘুমিয়ে গেছে, কানে হেডফোন গুঁজে। আচ্ছা, আমি বলে দিই, শোনো। হ্যাঁ স্যার বলুন। রিল ক্ষয় হচ্ছে, তোমাদের আমি খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মনে রাখবে, সহজ হবে। রিল ক্ষয় হচ্ছে, ধরো একটা জায়গায় এক চূড়া ওই বালি ঢালা আছে, বালি যেমন ঢালে বালি ঢালা আছে। এবার বৃষ্টির জল শুরু হলো, বৃষ্টির জাস্ট 5-7 মিনিট বৃষ্টি হওয়ার পর বালির দিকে যদি তাকাও, দেখবে সরু 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 খাল পথে জল নেমে আসছে। অর্থাৎ বালি থেকে তো পুরোটা দিয়ে চেপে চেপে জল নেমে আসবে না, পাশে মানে একটা জায়গা দিয়ে সরু সরু করে বালির গা দিয়ে জল নেমে আসছে, ফলে সেই জায়গাগুলো হালকা হালকা চ্যানেল তৈরি হয়েছে, খাল তৈরি হয়ে গেছে, আর সেখান দিয়ে জলটা নেমে আসছে, দিয়ে এরকম 2-3-4টে জায়গা দিয়ে নেমে আসবে। এই ধরনের যে সরু সরু চ্যানেলগুলো, হ্যাঁ, এই কঞ্চির লাঠির মতো, খুব মোটা হবে না, এই ধরনের গুলোকে রিল ক্ষয় বলে। গালি ক্ষয় তাহলে কি? এই রিল ক্ষয়টা যখন বড় হয়ে যাবে তখন তাকে গালি ক্ষয় বলা হবে। র্যাভাইন হচ্ছে তারপরে আরো যে জিনিসটা বড় হবে, রিল, গালি, র্যাভাইন বা সিট ক্ষয় বলা হয়। র্যাভাইন ক্ষয়টা বলে দিই। র্যাভাইন ক্ষয়টা হচ্ছে নদী, পুকুরের যে পাড় ভেঙে যায়, তাহলে পুকুরের পাড়ও কিন্তু প্রথমে রিল ক্ষয় হয়। খুব বৃষ্টি হয়েছে, সরু সরু পাড়ের গা দিয়ে দিয়ে সরু সরু জল পড়ে যাচ্ছে, এদিক ওদিক দিয়ে পড়তে পড়তে সেখানে মাটি ক্ষয়ে গিয়ে দেখা যাচ্ছে অনেকটা বড় ধসে পড়ে গেল, দিয়ে সেই চ্যানেলটা এতটাই বড় হয়ে গেল একটা মানুষ পর্যন্ত ডুবে যাবে, মানে 1 হাঁটু বা তার বেশি কিন্তু খাল হয়ে গেল, তখন তাকে গালি ক্ষয় বলছে, ঠিক আছে। আর সিট ক্ষয়, এর সঙ্গে একটা শব্দ আছে সিট ক্ষয়। সিট ক্ষয় হচ্ছে, ধরো তোমার
ঘরেতে ধুলো আছে, কারখানায় ধুলো আছে, তুমি ধুলোটা ঝাঁটা না দিয়ে 1 মগ বা 2 মগ জল দিয়ে দিলে বা 1 বালতি জল দিয়ে দিলে, দেখবে ধুলোটা ইমিডিয়েট জলের উপর ভাসতে শুরু করলো। ঠিক যদি এইরকম ডাস্টটা জলের উপর ভাসার জন্য যদি একেবারে সিট একটা চাদরের মতো অংশ হুড়ুর করে নিচের দিকে নেমে আসে, মানে জলে সেটা কিন্তু ভেজে না, জলটা তার তলায় প্রবেশ করে যায়, ফলে একটা বড় অংশ চাদরের মতো নিচের দিকে নেমে আসে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় সিট ক্ষয়। ঠিক আছে, বা চাদর ক্ষয়। তা এই ধরনের ক্ষয় কার্যের ফলে যে ক্ষয়জাত, হ্যাঁ, ক্ষয়জাত যে ভূমিরূপ তৈরি হয় তাকে কিন্তু বলা হচ্ছে তোমার ব্যাকল্যান্ড। তা আমি এটা আগে বলেছি, সেই কারণে আমি কিন্তু আর লিখিনি। আচ্ছা, একটি ইনফরমেশন পেলাম, এন্টিসোল যে মৃত্তিকা, উপকূলীয় পলি ভাবর জাতীয় মাটি, ভারতে তার পার্সেন্টেজ হচ্ছে 28.08। আর সব থেকে বেশি আছে ভারতে মোট মাটির মধ্যে পলি মাটি সব থেকে বেশি আছে 39.74%। মাটি গাদা রকমের আছে, কিন্তু কার কত পার্সেন্টেজ এগুলো আমরা জেনারেলি তুলি না, জানি না। ঠিক আছে, ক্যালসিয়াম পলি মাটির পরিমাণ সব থেকে বেশি, তা কত পার্সেন্ট? 39.74%। আচ্ছা, হিমালয় পর্বতের পাদদেশে বনভূমিতে যে মাটি আছে, অর্থাৎ পাইন, ফার, ওক, বার, চুইলো, যে সরলবর্গীয় বনভূমিতে আমরা জানি পটসল মৃত্তিকা পাওয়া যায়। ঠিক আছে, সরলবর্গীয় বনভূমিতে পটসল মৃত্তিকা পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন হচ্ছে এটা হচ্ছে ডিপার্টমেন্ট, দপ্তর, যার হেড অফিস হচ্ছে দেরাদুনে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার মানে মাটি এবং জল সংরক্ষণের উপরে। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভোপাল আছে। আচ্ছা, তোমার সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, অ্যারিড মানে হচ্ছে সেই শুষ্ক অঞ্চলকে অ্যারিড বলা হয়, অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট মানে হচ্ছে মরু অঞ্চলের রিসার্চের ইনস্টিটিউট আছে জয়পুরে। তা এই বনভূমির সঙ্গে এগুলো একটু রিলেটেড, ওই জলের সঙ্গেও রিলেটেড, মাটির সঙ্গেও রিলেটেড, এই সব মিলিয়ে কিন্তু রিলেশন রয়েছে। তা এই তিনটে আবার লিখে দিলাম এখানে। যাই হোক, এরপরে ফরেস্ট বা বনভূমি আছে ভারতের বনভূমিগুলোর নাম এখানে পেয়ে যাবে, জাস্ট একটা সাধারণ ছবি। ঠিক আছে, চ্যাম্পিয়ন আমরা জানি 1936 সালে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 116টি ভাগে ভাগ করেছে, মনে রাখবে। তাহলে চ্যাম্পিয়ন 1936 সালে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 116টি ভাগে ভাগ করেছেন। চ্যাম্পিয়ন ও পুরী দুজন মিলিতভাবে ভারতের বনভূমিকে 5টি প্রধান ভাগ আর 16টি অপ্রধান ভাগে ভাগ করেছে। ঠিক আছে, 21শে মার্চ তারিখটা হচ্ছে তোমার বন মহা উৎসব বলে পালিত হয়, 21শে মার্চ। আচ্ছা, এখানে ওই দেরাদুন আর যোধপুরটা উল্লেখ আছে, যোধপুরই তো বললাম। আচ্ছা, অ্যারিড রিসার্চ ইনস্টিটিউট জয়পুর লেখা আছে, আর এখানে দেখি কি লেখা আছে। আচ্ছা, এটা ফরেস্ট্রি রিসার্চ। আচ্ছা, অ্যারিড জোন ফরেস্ট্রি, জয়পুরটা ফরেস্ট্রি নেই, হ্যাঁ, এটা ফরেস্ট্রি আছে। আচ্ছা, তোমার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে দেরাদুনে। আচ্ছা, ইনস্টিটিউট অফ অ্যারিড জোন ফরেস্ট্রি রিসার্চ এটা হচ্ছে যোধপুর, ওটা ছিল অ্যারিড জোনের, ওটা হচ্ছে জয়পুর, এটা যোধপুর। ওটা কি আছে দেখো আলাদা, সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, আর এটা হচ্ছে তোমার ইনস্টিটিউট ফর অ্যারিড জোন ফরেস্ট্রি রিসার্চ, বনভূমির উপরে রিসার্চ। যাই হোক, একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখার মতো, ভারতের সর্বাধিক অরণ্য রয়েছে যে রাজ্যে, মধ্যপ্রদেশ, 77,073 বর্গ কিলোমিটার। মনে রাখবে, ভারতের সব থেকে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশে। আচ্ছা, দ্বিতীয়তে আছে অরুণাচল প্রদেশ এবং তৃতীয়তে আছে ছত্তিশগড়। তো আমি এই ইনফরমেশনটা তুলে দিলাম। আচ্ছা, ভারতের 4টি বায়োডাইভার্সিটির হটস্পট অঞ্চল, হিমালয় তোমরা সবাই জানো, ইন্দু বর্মা, পশ্চিমঘাট আর সুন্দাল্যান্ড। আচ্ছা, পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে কাশ্মীরে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, তেমন ভাবে তো কয়লা তুলে আনা সম্ভব নয়,
অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো মানের কয়লা। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট শ্রেণীবিভাগ তোমরা জানো। কাশ্মীরে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, তবে ভারতের সব থেকে বেশি যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা, ভারতের সব থেকে বেশি পাওয়া যায়। সুইট ক্রুড, যে অপরিশোধিত খনিজ তেলে সালফারের পরিমাণ 0.42% কম। খনিজ তেলের মধ্যে সালফারের পরিমাণ অনুযায়ী সুইট আর সাওয়ার, সাওয়ার মানে হচ্ছে যে সেই টক, সুইট মানে হচ্ছে মিষ্টি, সুইট ক্রুড, ক্রুড অয়েল বলা হয় না, ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল, আর সাওয়ার ক্রুড হচ্ছে যে অপরিশোধিত তেলে সালফারের পরিমাণ 0.5% বেশি। ড্রাই গ্যাস, ওয়েট গ্যাস। ড্রাই গ্যাস হচ্ছে যে মানে গ্যাস ভান্ডারে কেবলমাত্র গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস, কোনো রকম তেল পাওয়া যায় না। তাহলে ওয়েট মানে ভিজে, অর্থাৎ যে গ্যাসের সঙ্গে খনিজ তেল মিশ্রিত অবস্থায় থাকে তাকে ওয়েট গ্যাস বলা হয়। ড্রাই গ্যাস, গ্যাস আর ওয়েট গ্যাস। আমাদের ওয়েট গ্যাস পাওয়া যায় হচ্ছে, তোমাদের জানিয়ে দিই, বোম্বে হাই পাওয়া যায়, ওটা সব থেকে বড়। আর তাছাড়া গোদাবরী কৃষ্ণার যে বেসিন অঞ্চল, সেখানে কিন্তু অনেক গভীরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের কিন্তু অনেক বড় ভান্ডার আছে। এমনকি বোম্বে হাই যে তেল, ওইখানে যে গ্যাস আছে, যে পরিমাণ গ্যাসের পরিমাণ থাকতে পারে সেটার থেকেও কিন্তু এখানে গ্যাসের পরিমাণ বেশি আছে, দেখবে কোনো জায়গায় ইনফরমেশনে পেয়ে যাচ্ছ। আচ্ছা, তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট কয়লা পাওয়া যায়, ইনফরমেশন জানা। ভারতের সব থেকে বেশি বিটুমিনাস জাতীয় পাওয়া যায়, এটাই বলেই দিলাম। আচ্ছা, টার্সিয়ারি যুগের কয়লাকে ব্রাউন কোল বলা হয়, টার্সিয়ারি যুগের কয়লাকে ব্রাউন কোল বলা হয়। মনে রাখবে, ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। আচ্ছা, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার অসমের ডিগবয়, প্রাচীনতম তৈল শোধনাগার। আচ্ছা, ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র, ভারতের ক্ষেত্রে বৃহত্তম হচ্ছে বোম্বে হাই, এবং সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় বোম্বে হাই থেকে, মানে বেশি পরিমাণে করা হয়, কিন্তু বেশি আছে। দেখো, কৃষ্ণা ও গোদাবরী নদী অববাহিকায় প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সব থেকে বৃহত্তম এবং গভীর, এখানে সব থেকে বেশি আছে, মনে রাখতে হবে। 1897 সালে প্রথম জলবিদ্যুৎ ভারতে উৎপাদন হলো দার্জিলিং এর সিন্দ্রাপং-এ। আচ্ছা, দার্জিলিং এর সিন্দ্রাপং-এ ভারতে প্রথম জলবিদ্যুৎ 1897 সালে হলো। ভারতে প্রথম পারমাণবিক উৎপাদন কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর। এশিয়ায় প্রথম ভারতে চুল্লি তৈরি হলো ওই তাপবিদ্যুতের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই পারমাণবিক বিদ্যুতের চুল্লি, সেটা হচ্ছে অপসরা নাম, ঠিক আছে। ভাদালা সোলার পার্ক ভারত তথা বিশ্বের বৃহত্তম সোলার পার্ক। উৎপাদনের পরিমাণ হচ্ছে 2250 মেগাওয়াট, যোধপুর রাজস্থানে অবস্থিত। 2250 মেগাওয়াট, যোধপুর রাজস্থানে অবস্থিত, মনে রাখবে এটা। আচ্ছা, এখানে তোমার বোম্বে হাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটি বিষয় আছে পরে, তবু শুনলে অবাক হয়ে যাবে। বিশ্বের এখন সব থেকে বড় তোমার পেট্রোরাসায়ন শোধনাগার, মানে শিল্পকেন্দ্র বলো, শোধনাগার, পেট্রোলিয়াম শোধনাগার হচ্ছে আমাদের জামনগরে, গুজরাটের জামনগরে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল। আমার এই ইনফরমেশনটা শুনে মানে বেশ অবাক লেগেছে। আমরা সেই সাফানিয়া সমুদ্রগর্ভের ঘাড়োয়ার ছিল বিশ্বের সব থেকে বেশি পরিমাণে খনিজ তেল, হ্যাঁ, তোমার শোধনাগারও ছিল, তা সেইগুলোকে টপকে এখন ভারতের এই জামনগর রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, তা ওটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি পরিমাণে তৈল শোধন করে বর্তমানে। আমার বিশ্বাস হয়নি, বইয়ের ইনফরমেশনটা ইন্টারনেটে সার্চ করলাম, এক চান্সে পেয়ে গেলাম, খেয়াল রাখবে ইনফরমেশনটা। আচ্ছা, মিনারেলস আছে, মিনারেলস রিসোর্স আছে। এরপরে তা মিনারেলসের মানে খনিজ, ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার মধ্যপ্রদেশের অমরকণ্ট। ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার মধ্যপ্রদেশের অমরকণ্ট।
ঝাড়খণ্ডের কোডারমা বিশ্বের বৃহত্তম অভ্র খনি। ট্যাংস্টেন কে ডব্লিউ চিহ্ন দ্বারা বোঝানো হয়? কি কারণ বলতে পারেন? হ্যাঁ, কারণটা হচ্ছে ওর একটা খনিজের নাম ডব্লিউ দিয়ে শুরু, ওই ডব্লিউ চিহ্ন দ্বারা বোঝানো হয়। খেয়াল করবে, উৎকৃষ্ট মানের অভ্র হচ্ছে ম্যাস্কোভাইট। আচ্ছা, শিল্পের লোহা হেমাটাইটকে বলা হয়। পৃথিবীর, এটা আগের দিনে ইনফরমেশনটা ছিল, শিল্পের লোহা হেমাটাইটকে বলা হয়। পৃথিবীর সর্বপ্রথম, মানে সর্বপ্রথম তো নয়, প্রধান লৌহ সম্পদ ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ। পৃথিবীর সর্বপ্রধান ম্যাঙ্গানিজ। উৎকৃষ্ট লোহা হচ্ছে ম্যাগনেটাইট। আচ্ছা, ভারতের বৃহত্তম তামার খনি ক্ষেত্রী। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, চীনে ভারত থেকে তামা যায়, এই ক্ষেত্রীর তামা চীনে, কিন্তু চীন আমাদের কাছ থেকে যে জিনিসটা কেনে সেটা হচ্ছে তামা কেনে। তা ভারতের বৃহত্তম তামার খনি হচ্ছে ক্ষেত্রী। আচ্ছা, আমাদের এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের মিনারেলস এর উপরে তেমন ইনফরমেশন দেওয়ার দরকার হচ্ছে না, যেহেতু পৃথিবীর মিনারেলস গুলো পড়েছো, হ্যাঁ, খনিজ সম্পদ পড়েছো, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, কৃষিকাজ একবার করে পৃথিবীর পরিপ্রেক্ষিতে পড়া হয়েছে, সেক্ষেত্রে ভারতের এইগুলো না অনেক কমন চলে আসছে। তাহলে ভারতের এই ক্ষেত্রে কি কি আনকমন বিষয়টা আমার মনে হয়েছে, তোমার রিলিফের জায়গাটা সেখানে দেখবো ওইখানে বেশি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কম বেশি আগের চ্যাপ্টারের সঙ্গে কমন আছে, তা ওখানে দেখবে অনেক বেশি ইনফরমেশন আছে একবারে প্রথম টপিকটায়। যাই হোক, ইরিগেশন, জলসেচের ক্ষেত্রে কি কি পাচ্ছে আমরা? আচ্ছা, কালেশ্বরম ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্প। কালেশ্বরম ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্প। ঠিক আছে, কালেশ্বরমের নামটা মনে রাখবে। আচ্ছা, ভারতের সেচ সেবিত অঞ্চলে যে নলকূপ থেকে সেচ কাজ করা হয়, সব থেকে ভারতে বেশি করা হয় কূপ নলকূপ থেকে। ছোটবেলাকার প্রশ্ন, পার্সেন্টেজটা হচ্ছে 62.82%। আচ্ছা, হীরাকুন্ড প্রকল্প উড়িষ্যা, এটা একবার তোমরা নদীতে কিছুটা পেয়েছো। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দের, হ্যাঁ, বাঁধ, এটা হচ্ছে 4800 মিটার। এটা হচ্ছে তোমার দীর্ঘতম, ওটা 25 কিলোমিটার, এর উচ্চতাটা দেওয়া হচ্ছে 4800। আচ্ছা, ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দ্রা খাল, 2950 কিমি। ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, এটা আগে পেলে 261 মিটার। ভারতের বৃহত্তম জলাধার, এটা পাওনি, ইন্দ্রসাগর, 1222 কোটি ঘনমিটার জল থাকবে। ভারতের উচ্চ সেচ খাল হচ্ছে গঙ্গা খাল, উচ্চ গঙ্গা খাল। আচ্ছা, ভারতের সর্বাধিক সেচ সেবিত জমির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি 48%। ভারতে সেচ সেবিত জমি হচ্ছে 48%। তুঙ্গভদ্রা অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের ভারতের বৃহত্তম বাঁধ, মানে এই দুটো স্টেট মিলিয়ে রয়েছে ভারতের বৃহত্তম বাঁধ। আচ্ছা, ইন্দিরা খাল শতদ্রু নদী ও বিপাশার উপরে গড়ে উঠেছে ভারতের দীর্ঘতম শাখা খাল। ঠিক আছে, ইন্দিরা খাল হচ্ছে ভারতের দীর্ঘতম শাখা খাল। তাহলে হচ্ছে এটা মনে রাখতে হবে, মানে দু জায়গা থেকে ইনফরমেশন পেলাম। আচ্ছা, পশ্চিমবঙ্গের খালগুলোর নাম হচ্ছে ফারাক্কা খাল, দুর্গাপুর খাল, মেদিনীপুর খাল। মেদিনীপুর খাল বড়, হ্যাঁ, মেদিনীপুর খাল, কংসাবতী খাল। ভারতে পশ্চিমবঙ্গের দীর্ঘতম হচ্ছে কংসাবতী। এই মেদিনীপুর খালটা তো উল্লেখ করলো না, কি কারণে জানি না। কংসাবতী খাল 520 কিমি। আচ্ছা, কূপ নলকূপ জলসেচ উত্তরপ্রদেশ, মানে কোথায় কোথায় বেশি হয় কূপ নলকূপের? আমাদের উত্তর ভারতে হয়, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট মেনলি হয়। আচ্ছা, সেচ খাল থেকে হয় কর্ণাটক, দক্ষিণের দিকে খালগুলো দিয়ে হয় কর্ণাটকের 36%। আচ্ছা, ছত্তিশগড়, কর্ণাটক, ছত্তিশগড়, হরিয়ানাতে হয়। প্লাবন খাল দিয়ে হয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তাহলে কূপ নলকূপ, সেচ খাল, প্লাবন খাল কোথায় কেমন
এই ধরনের কাজ হয়। আর সারা ভারতে 48% জমি সেচ কাজের মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এগ্রিকালচারে চলে যাব। ভারতের কৃষিকাজ খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, হর্টিকালচার, সিলভিকালচার লেখা আছে, সিলভিকালচার হতো। আচ্ছা ক্রপ রোটেশন, জায়িদ শস্যটা বলো, আগের দিনও বলেছিলাম, এগুলো কিন্তু সব বলা আছে বলে একটু লিখিনি। খারিফ শস্য কাকে বলে ইয়ে বলো, আমাদের সঞ্চারী ঘটক বলো। খারিফ শস্য শস্য হচ্ছে শীতকালে এই, যে শস্যগুলো চাষ করা ভেবে বলো। স্যার। খারিফটা স্যার ওই বর্ষার জলে। তা খারিফ আর রবি, তা রবি তো শীতকালকে আমরা বলি, তাহলে খারিফটা যদি না হ্যাঁ, মনে থাকে তো রবি শস্য তো শীতকাল, তাহলে খারিফ শস্য এখন শীতকাল। চাষ হচ্ছে। হ্যাঁ, আর খারিফ আর রবি শস্যের মধ্যে হচ্ছে জায়িদ শস্য, তরমুজ চাষ হয়। জায়িদ শস্য। স্যার জায়িদ শস্য তো স্যার দুবার চাষ হয় না? হ্যাঁ দুবার হতে পারে, আমার তবে মনে হয় ওই দুদিক থেকে তুমি বলছো, কিন্তু এই রবি শস্যের পরে যখন শুষ্ক থাকে, বৃষ্টিটা শুরু হয় হ্যাঁ, না, আর বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত এই এখন এখন যে পজিশন আছে এই সেটা হচ্ছে এই ধান গম এগুলো তো জায়িদ জায়িদ শস্য। শস্য। হ্যাঁ তো এখন তো সারা বছরই ধান গম হয়। হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, স্যার আমি কালকে ওটা পড়ছিলাম তো, দিয়ে ওখানে তখন দিয়েছিল ধান গম আর কি এইগুলোও দেখাচ্ছিল। হুম, ধান সব সময় হয়। আচ্ছা, হুম হুম। যে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে সেগুলো দেখা যাক এবার। ধান উৎপাদনে ভারতের স্থান, অবাক করার মতো কিছু বিষয়। আমার খুবই খারাপ লেগেছে, এতদিন ধরে জানতাম, মানে জানতাম মানে কি, আমরা দেখো ছোটবেলা থেকে আশা করেছি যে ধান আর আলুতে আমাদের পশ্চিমবঙ্গ বেশ ভালো পজিশনে আছে। ধানের ক্ষেত্রে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আলুর ক্ষেত্রে হচ্ছে তোমার হুগলি ডিস্ট্রিক্ট। তা সেই জায়গায় দাঁড়িয়ে অবাক করে যাবে, ধান উৎপাদনে ভারতে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ। হ্যাঁ, ধানের গবেষণাগার হচ্ছে উড়িষ্যা, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী, চুঁচুড়া। আচ্ছা, পৃথিবীর ধানের গবেষণাগার হচ্ছে সেই ধানের রাজধানী মানান, ম্যানিলা, ম্যানিলা গবেষণাগার। আচ্ছা, গমের ক্ষেত্রে হচ্ছে উত্তরপ্রদেশ। আবার গম উৎপাদনে প্রথম গবেষণাগার হচ্ছে দিল্লির পুসা, আন্তর্জাতিক হচ্ছে মেক্সিকো গবেষণাগার। আমি এখানে কি কি দিয়েছি, সিটি হবে। আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাকশন আছে তার কোথায় উৎপাদনটা বেশি, গবেষণাগার কোথায় আছে, আন্তর্জাতিক যদি পেয়েছি সেগুলো আন্তর্জাতিক কোথায় আছে, সবার ক্ষেত্রে পাইনি, যেগুলো পেয়েছি দিয়েছি। আচ্ছা, তুলা উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান হচ্ছে তোমার গুজরাট, গবেষণাগার হচ্ছে নাগপুর, মহারাষ্ট্রে। আচ্ছা, পাট উৎপাদনের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ কেবল প্রথম, গবেষণাগার হচ্ছে ব্যারাকপুর, আমাদের এখানে ব্যারাকপুর পশ্চিমবঙ্গে। আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণাগার হচ্ছে বাংলাদেশের ঢাকা। ঠিক আছে, পাট উৎপাদনের ক্ষেত্রে। আখ উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের লখনৌ হচ্ছে তোমার গবেষণাগার। আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে কিউবার কিরস, কিউবার কিরস, একে সেই চিনির বাটি বলা হয়। ঠিক আছে, চা উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান হচ্ছে আসাম, এটা আমরা জানতাম, আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে সুগন্ধি চা পাওয়া যায়, কিন্তু আসামে হচ্ছে তোমার মানে বেশি পরিমাণে চা পাওয়া যায়। আচ্ছা, আসামের জোরহাট, তামিলনাড়ুর কোয়েম্বাটুর, যৌথভাবে এই দুটো হচ্ছে গবেষণাগার। ওইদিকেও তো সাউথেও তো আমাদের চা উৎপাদন হয়, তো দু জায়গায় গবেষণাগার আছে। ভুট্টা উৎপাদনে কর্ণাটকের স্থান হচ্ছে প্রথম, ভুট্টা। তেলেঙ্গানা, হায়দ্রাবাদে হচ্ছে গবেষণাগার আছে। সরিষা উৎপাদনে রাজস্থান হচ্ছে প্রথম, ভরতপুর রাজস্থানে সরিষার গবেষণাগার আছে। তামাক উৎপাদনে গুজরাট হচ্ছে প্রথম স্থান। ঠিক আছে, আর তার হচ্ছে গবেষণাগার হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রী, যেরকম বানান ঠিক বানান আছে, রাজমন্ত্রী, অন্ধ্রপ্রদেশে গবেষণাগার। আচ্ছা, চীনা বাদাম হচ্ছে গুজরাটে প্রথম স্থান অধিকার করছে। আচ্ছা, জুনাগড়, গুজরাট গবেষণাগার। কফি উৎপাদন হচ্ছে তোমরা জানো কর্ণাটক হচ্ছে প্রথম স্থান, কর্ণাটকের চিকমাগালু হচ্ছে জেলার নাম, সেটা হচ্ছে সেখানে হচ্ছে গবেষণাগার আছে। আচ্ছা, রবার হচ্ছে কেরল, কিরল হয়ে গেছে, কেরল প্রথম স্থান রবার উৎপাদনে, কেরল আমরা সবাই জানি ওখানে প্রচুর রবার উৎপাদন হয়। আচ্ছা, কোয়ান্টাটাম,
কোয়াটাটাম কেরলের গবেষণাগার, দেখে নেবে। আচ্ছা, কলা উৎপাদন হচ্ছে প্রথম স্থান হচ্ছে তিরুচিরাপল্লী তামিলনাড়ু গবেষণাগার, তাহলে হচ্ছে তামিলনাড়ুই প্রথম, তিরুচিরাপল্লী হচ্ছে গবেষণাগার। কমলা লেবু হচ্ছে মধ্যপ্রদেশে, আর নাগপুর হচ্ছে তার গবেষণাগার। নাগপুরের লেবু বিখ্যাত, সবাই জানো। ডাল উৎপাদন মধ্যপ্রদেশের প্রথম স্থান। কানপুর হচ্ছে ডাল উৎপাদনের গবেষণাগার। সোয়াবিন হচ্ছে মহারাষ্ট্র প্রথম স্থান, মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে গবেষণাগার। আচ্ছা, আলু দেখো, আলুটা দেখো, আলু হচ্ছে উত্তরপ্রদেশ। আমাদের এখানে আলু চাষিরা সব লাফালাফি করছে যে আমরা খুব বিশাল আলু করে পাঠাতাম, আমাদের দিদি পাঠাতে দেয়নি। আর দেখো, উত্তরপ্রদেশে আলু সব থেকে বেশি উৎপাদন হয় সারা ভারতে। উত্তরপ্রদেশে আলু উৎপাদন হয়। আর আলু গবেষণাগার হচ্ছে হিমাচল প্রদেশের সিমলায় আলু গবেষণাগার। আন্তর্জাতিক হচ্ছে গবেষণাগার হচ্ছে পেরুর লিমা, পেরু দেশ, আমেরিকার পেরুর লিমা। আচ্ছা, দুধ উৎপাদনে উত্তরপ্রদেশের প্রথম স্থান। এই ইনফরমেশনটা আমাদের কাছে একটু ভুল ছিল। তোমার গুজরাট প্রথম স্থান ছিল। এখন দেখছি উত্তরপ্রদেশও প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয়। যাই হোক, সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লব ভারতের সবুজ বিপ্লবের জনক শ্বেত বিপ্লব, নীল বিপ্লব। এই কটা প্রশ্নের উত্তর দেখে দেখে দিতে শুরু করো। অর্ণব কি হচ্ছে? অর্ণব নেই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন। হ্যাঁ স্যার। এই উত্তর দিতে হবে না বলছি। সবুজ হ্যাঁ, বিপ্লব, আমি বাইরে গেছিলাম। বেশ করেছো। সবুজ বিপ্লব কাকে বলে বলো? আমি তো বকে ওই তো স্যার, যাচ্ছি। উচ্চ ফলনশীল বীজ নিয়ে এমন স্যার, উচ্চ নেটওয়ার্কের অবস্থা। বলো। ফলনশীল বীজ নিয়ে যে বলছি, আমার কথাগুলো তোমরা পরিষ্কার শুনতে পাও না, এরকম কেটে কেটে শুনতে পাও? না, আপনার কথা আমার কারেন্ট চলে গেছে, দিয়ে ওয়াইফাইটা অফ হয়ে গেছে, সেই জন্য। এই জেসমিন বলো তো, সবুজ বিপ্লব কাকে বলে বলো, জনক বলো, এই দেখে দেখে বলো, বলো। বিপ্লব হচ্ছে আপনার ওই উচ্চ ফলনশীল বীজ আর আধুনিক কৃষি পরিকাঠামোর জন্য, মানে কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদন প্রবৃদ্ধির উন্নতিকে বোঝায়। আর সবুজ বিপ্লবের জনক স্যার স্বামীনাথনকে বলা হয়। আর আর তারপরের অংশগুলো বলো। আর স্যার শ্বেত বিপ্লব হচ্ছে আপনার ওই 1970 সালে শ্বেত বিপ্লব ওই আপনার গুজরাটের আনন্দ জেলায় এই প্রকল্প হয়, মানে দুধের সংগ্রহ মূল্য মানে আকর্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ার জন্য এটা মানে উম, এটা করা হয়। জনক। স্যার শ্বেত বিপ্লবের জনক স্যার বলুন, শ্বেত বিপ্লবের জন্য বলো বলো বলো। ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জন্য। আর নীল বিপ্লব হচ্ছে স্যার ভারতে মাছের চাষের মানে আধুনিক প্রযুক্তিতে এবং উন্নত মানের সার ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানো হয়। একেই নীল বিপ্লব বলে। আর নীল বিপ্লবের জনক হচ্ছে ডক্টর অরূপ কৃষ্ণান। আর গোলাপি বিপ্লবের জনক হলেন ডক্টর হীরালাল চৌধুরী। হুম, দেখো আমাদের তো, আমি বলি তোমরা শোনো, আমাদের অতটা কখনো কতটা কি মনে রাখতে পারবে জানি না। প্রথমত ও সবুজ বিপ্লব বলেছে, সবাইকার কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে, কিন্তু কিছু ভুল আছে। 5টা পরিবর্তন আনা হয়েছিল। যখন তুমি স্টুডেন্টকেও পড়াতে যাবে, ফ্রেশ করে বলবে। উৎপাদন বৃদ্ধির জন্য ভারতের স্বাধীনতা পরবর্তীকালে খাদ্য সংকট, মন্বন্তর এসবগুলো হতো। তা সেই জায়গা থেকে ভারতবাসীকে যাতে খাদ্য সুরক্ষা দেওয়া যায়, কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন এলো 1951 থেকে 55 যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাতেই এসেছিল। তা 5টা পরিবর্তন এসেছিল, বলতে শুরু করি। গুনবে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ, উন্নত যন্ত্রপাতি। এই 5টা পরিবর্তন আসার ফলে প্রচুর পরিমাণে উৎপাদন বেড়ে গেল।
পাঞ্জাব হরিয়ানা প্রায় ডবল হয়ে গেল, কখনো ডবলের বেশি হয়ে গেল। তা এইটাই ছিল সবুজ বিপ্লব। তা সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে হচ্ছে তোমার নরম্যান বোরলগ। আর ভারতীয় সবুজ বিপ্লব দ্বিতীয়বারের জন্য হয়েছিল 2007 সালে। তখন জনক হচ্ছে স্বামীনাথন। তাহলে এইটা গেল। এখন তোমার শ্বেত বিপ্লব ঠিকই বলেছো, ভার্গিস কুরিয়েন। যে জিনিসটা তুমি ভুল বললে, নীল বিপ্লবের ক্ষেত্রে সার ব্যবহার না কি বললে বুঝতে আমি পারলাম না, আর মাছের চাষ বললে। অ্যাকচুয়ালি নীল বিপ্লব শুধু মাছের চাষ সারটার নয়, নীল বিপ্লবের মাধ্যমে সামুদ্রিক উদ্ভিদ প্রাণীরও উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল। অর্থাৎ মাছের পাশাপাশি সামুদ্রিক উদ্ভিদ প্রাণী অর্থাৎ কোরালের যদি উন্নতি করানো হয় সেসব নীল বিপ্লবের মধ্যেই পড়ে যাবে। তা যাই হোক, ঠিক বলেছো অরূপ কৃষ্ণা। যাই হোক, আমাদের কৃষিকাজটা শেষ হয়ে গেল, এবার ইন্ডাস্ট্রির দিকে চলে যায়। ইন্ডাস্ট্রিগুলো দেখা যায়, দেখলে অবাক লাগবে যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিগুলো ছিল সেইগুলো সব শেষ হয়ে গেছে। ভারতে প্রথম শিল্প নীতি এলো 1948 সালে, স্বাধীনতার পর। নীতি আয়োগ গড়ে তোলা হয়। মানে নীতি আয়োগ কখন? নীতি আয়োগ হচ্ছে 1951 থেকে যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, তার পরবর্তীকালে শেষে নীতি আয়োগ দিয়ে শেষ হয়েছে 2015 সালে। যাই হোক, কাগজ শিল্প 1872 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম কাগজ কল হলো। বর্তমানে 700টি কাগজ কল আছে। ভোপালের কাছে হোসেঙ্গাবাদ সরকার পরিচালিত টাকা অর্থাৎ নোটের ছাপা কল এখানে আছে। আচ্ছা, সার শিল্প হচ্ছে ঝাড়খণ্ডের সিন্ধি। জাহাজ নির্মাণ বিশাখাপত্তনম। অ্যালুমিনিয়াম শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গে জয়কারনগর। আচ্ছা, ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, সবাই জানি। 1818 সালে হাওড়ার ঘুষুরিতে কার্পাস শিল্প কিন্তু ভারতে এখানেই প্রথম গড়ে উঠলো এবং এটা ছিল একক বৃহত্তম শিল্প। আচ্ছা, কার্পাস হয়ে গেল। এখন উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ আমরা জানি, তবু লেখা হলো। 1854 সালে কলকাতার রিসরায় প্রথম পাট কল স্থাপিত হলো 1854 সালে। তাহলে সবই কলকাতায় হচ্ছে। জেএসডব্লিউ জিন্দালের, জেএসডব্লিউ এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা। গুজরাটের জামনগর পৃথিবীর সব থেকে বৃহৎ তৈল শোধনাগার। মনে রাখবে, এটা অবাক করার মতনই বিষয়। রিলায়েন্স পেট্রোকেমিক্যাল। আচ্ছা, অটোমোবাইল, ওই যে গাড়ির শিল্প, ওকে শিল্পের শিল্প বলা হয়। গাড়ি তৈরির, গাড়ির বিভিন্ন সরঞ্জাম পার্টস তৈরির জন্য যে শিল্প সেটাকে অটোমোবাইল শিল্প বলা হয়। একে শিল্পের শিল্প বলা হয়। হ্যালো, স্যার বলুন, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? কি মাঝে কিছুক্ষণ শোনা যাচ্ছে না, তাই তো? না না স্যার, শোনা। কি জানি, আমার এখানে নেটের টাওয়ার দেখাচ্ছে না, কি মুশকিলের আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা কন্টিনিউ করছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে কেরলের কোচি আর গুজরাটের কান্ডালা বন্দর, সেই শুল্কমুক্ত বন্দর সেটা এসইজেড সেজ বা স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, এলপিজি যে গ্যাস 1991 সালের জুলাই মাসে নতুন পর্বতে এটা উৎপাদন শুরু করে। এটা একটা ইনফরমেশন পেলাম, অতটা না ইম্পর্টেন্ট হলেও মনে হচ্ছে। তা আমাদের মানে শিল্পের ক্ষেত্রে এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাকে পড়তে হবে, মানে এই যে আজকের যে টপিকটা, এই টপিকটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে আর কি।
আমি না একদম বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আমাদের এরপরে, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে জানো তো, আমার একবার করে নেটের টাওয়ারটা অফ হয়ে যাচ্ছে আর একবার করে অন হচ্ছে। আবার ওদিকে কস্তুরী হোয়াটসঅ্যাপে লিখেছে যে জয়েন হতে পারছি না, কিন্তু আমি কস্তুরীকে তো দেখতেই পাচ্ছি না যে কি করে জয়েন করাবো। 4 জন 5 জনই আছে। যাই হোক, পপুলেশনের দিকে ইনফরমেশন আমরা আগে পেয়েছিলাম, আরো কিছু ইনফরমেশন আছে, তার ইনফরমেশন গুলো একটুখানি বলি। 2011 সালে আদমশুমারি হয়েছিল, 15তম আদমশুমারি, এটা আগের দিনই বলা হয়েছে, যেটা নতুন ইনফরমেশন পেলাম। দেখো, প্রথম যে জনগণনা আদমশুমারি 1872 সালে কিন্তু সেটা প্রকাশ হয়, কিন্তু সেটা শুরু হয়েছিল 1866 সালে। তাহলে জনগণনা শুরু হয় কিন্তু 1866 সালে। আর ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস এটা বলা হয় হেনরি ওয়াল্টারকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে 67-তে কিন্তু শুরু হলো, 72-এ প্রথম জনগণনা প্রকাশ হলো। আচ্ছা, ভারতের জনগণনা 382, আগের দিন বলেছিলে। পশ্চিমবঙ্গের জনগণনা দেখেছো 1029, এইরকম ভাবে এসেছে 1029, হাজারটা লেখা এসেছে, 29টা সংখ্যা এসেছে। 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। আদমশুমারির খরচা একবার ইচ্ছা হলো লিখি, 2011 সালে 2200 কোটি টাকা হয়েছিল, আর 2021 সালে তোমার 12,200 কোটি টাকা হবে। তা যদিও হয়নি, তার কারণ হচ্ছে করোনার জন্য। আচ্ছা, ভারতের যে মোট জনসংখ্যা তার 51.54% হচ্ছে পুরুষ আর 48.46% হচ্ছে মহিলা। আচ্ছা, ডেমোগ্রাফিক ডিভাইড, এটা কিন্তু আগের দিন তোমরা পড়েছিলে, সেই শহর এবং গ্রামের মধ্যে যে ভাড়া, আমি সেটা লিখিনি, শুধুমাত্র উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দিল্লিতে। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য হিসেবে সিকিম, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাক্ষাদ্বীপ। সর্বাধিক জনঘনত্ব হচ্ছে বিহারে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব অরুণাচল প্রদেশ বা লাদাখে, আর লাদাখ পায়নি, লাদাখে কিন্তু হবে। আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে হচ্ছে 46 জন প্রতি বর্গ কিলোমিটার। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার, দেখো কত সুন্দর ইনফরমেশন, সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে মেঘালয়, আর হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দাদরা ও নগর হাভেলি। আচ্ছা, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে নাগাল্যান্ডে, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি হয়, এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, জনসংখ্যা খুব কম বাড়ে। আচ্ছা, নারী পুরুষ অনুপাত কেরলে হচ্ছে সর্বাধিক 1084, সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা 877 প্রতি 1000 পুরুষে। ভারতের সাক্ষরতার হার 74.54, সর্বোচ্চ হিসাবে সাক্ষরতার হার আছে তোমার কেরলে 98%, সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে 61.8% হচ্ছে বিহারে। এখানে লেখা হয়নি, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77% সরকারিভাবে। এখন বেসরকারিভাবে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 30%, সরকারিভাবে 77%। যাই হোক, ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। তাহলে এখানে জনসংখ্যার উপরে কিন্তু তাড়াতাড়ি বললাম ঠিকই, ইনফরমেশন গুলো ধীরে ধীরে পড়বে, পিডিএফ দেবো, ধীরে ধীরে পড়বে, কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশন আছে কিন্তু। এরপরে আছে আমাদের ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। তা আমাদের এখানে দেখা যাক কি কি বিষয় আছে। ভারতের রেল পরিষেবা হলো দেশের স্থলজ পরিবহনের প্রধান মেরুদণ্ড সড়ক। ভারতের রেল পরিষেবা হচ্ছে দেশের স্থলজ পরিবহনের প্রধান মেরুদণ্ড সড়ক। আচ্ছা, বর্তমানে ভারতে যে রেল পরিষেবা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম এবং পৃথিবীর চতুর্থ দীর্ঘতম। মনে রাখবে, ভারতে প্রথম রেল চালু হলো 16ই এপ্রিল 1853, মুম্বাই থেকে থানে 34 কিলোমিটার রাস্তা মাত্র, মানে এখান থেকে মেমারি থেকে বর্ধমান, তাও নয়, তার থেকে একটু বেশি। আচ্ছা, ভারতীয় রেল কে জীবনরেখা বলা হয়, ভারতীয় রেলকে জীবনরেখা বলা হয়। আর সারা ভারতে প্রথম মেট্রো চালু হয়েছিল আমাদের কলকাতাতে 1984 সালে 24শে অক্টোবর কলকাতায় মেট্রো চালু হলো।
তারপরে দিল্লিতে হয়েছে। আচ্ছা, সোনালী চতুর্ভুজ যুক্ত করে কি কি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে। তার মোট দৈর্ঘ্য কত? 5846 কিলোমিটার। সোনালী চতুর্ভুজ তোমরা সবাই জানো, ভেঙে বলার কিছু নেই। NH-44 বর্তমানে সব থেকে দীর্ঘতম সড়ক পথ, যার বিস্তার হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা, আর 11টি রাজ্যের উপর দিয়ে গেছে, 11টি রাজ্যের উপর দিয়ে গেছে। আর NH-19 এই আমাদের যেটা জিটি রোড, আচ্ছা হাইওয়ে, এটা NH-2 ছিল, NH-19 হয়ে গেছে এখন, ঠিক আছে। এটা হচ্ছে পুরাতন, হচ্ছে সব থেকে ব্যস্ততম পথ এবং কলকাতা থেকে দিল্লি পর্যন্ত অবস্থিত এই NH-19। আচ্ছা, NH-1 এটা আমাদের সবাইকার একটা প্রশ্ন থাকে, NH-1 আমরা NH-2 দেখছি, NH-1 কোথায়? ভারতের উত্তরে জম্মু কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত বিস্তৃত হচ্ছে NH-1, মনে রাখতে হবে এটা। আচ্ছা, 2014 থেকে 15 আর্থিক বছরে ভারতে মোট 4টি মেট্রো শহরকে রেলপথের মাধ্যমে যুক্ত করা হবে, যেখানে 160 থেকে 200 কিমি বেগে রেল যাবে। সেটাকে হচ্ছে হীরক চতুর্ভুজ। 2014-15 আর্থিক বছরে রেল দপ্তরের এটা একটা বাজেট প্রস্তাব স্থাপিত হয়েছে, ঠিক আছে, এখনো সেইভাবে চালু হয়নি। হীরক চতুর্ভুজ 160 থেকে 200 কিমি বেগে রেল চালু করা হবে এই 4টি জায়গার মধ্যে, ঠিক আছে। তো দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। আচ্ছা, তো 1911 সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু করলো। 1911 সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু করলো। 1995 সালে ভারতে উদারীকরণ গ্রহণ করলো, শিল্পক্ষেত্রে উদারীকরণ 1995 সালে গ্রহণ করা হলো। আচ্ছা, এইটাই মোটামুটি ট্রেডের ক্ষেত্রে। আর পণ্য আমদানির ক্ষেত্রে ভারত 2008 সাল, এটা যদি ইনফরমেশনটা অত গুরুত্বপূর্ণ নয়, 10ম স্থান অধিকার করেছে। এই ছিল ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টস। এবং ফাইনালি আমাদের কিছু বেসিক রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া ফিজিক্যাল আচ্ছা ইকোনমিক আছে, তা সেটা আমরা দেখে নিই। MC হারলেনে তার ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থে ভারতবর্ষকে প্রথম আঞ্চলিক বিভাজনে বিভক্ত করলো। স্ট্যাম্প 1922 থেকে 24 সালে ভারতকে 3টি প্রধান এবং 22টি উপ অঞ্চলে বিভক্ত করলো। এইগুলো এই ধরনেরই ইনফরমেশন, কারণ তোমার ডিভিশন গুলোকেই জানতে চেয়েছে, ঠিক আছে, রিজিওনাল ডিভিশন। RL সিং ভারতবর্ষকে 4টি ম্যাক্রো লেভেল, 24টি মেসো লেভেলে, প্রত্যেকটা এক একটা প্রশ্ন। RL সিং মেসো লেভেলে ভারতকে কটা ভাগ করেছিল? ব্যাস। 67টি ফার্স্ট অর্ডার, 192টি সেকেন্ড অর্ডার অঞ্চলে ভাগ করলো। সব কটা, মানে একটা লাইনে 4টে করে প্রশ্নের উত্তর আছে, মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন হাতছাড়া হয়ে যাবে। আমি টানা সব লিখেছি, তোমরা পড়বে, মনে রাখার চেষ্টা করবে, পড়ে সবাই ফেলবে, মনে রাখার চেষ্টা করতে হবে। স্পার্ট বা স্পার্টে ভারতকে 3টি প্রধান অঞ্চল, 35টি ফার্স্ট অর্ডার, তোমরা পড়েছিলে স্পার্ট অ্যান্ড ভাট। আচ্ছা, 35টি ফার্স্ট অর্ডার, 74টি সেকেন্ড অর্ডার, 225টি উপবিভাগে ভাগ করেছে। আচ্ছা, ভাট এবং রাও ভারতকে 11টি প্রধান অঞ্চলে বিভক্ত করেছে। শিবপ্রসাদ চ্যাটার্জি ভারতবর্ষকে 7টি প্রধান অঞ্চলে বিভক্ত করেছে। হি নাথ 1964 সালে ভারতবর্ষকে 15টি সম্পদ উন্নয়ন অঞ্চলে ভাগ করেছে। সেনগুপ্ত এবং দানাইক ভারতকে 17টি অঞ্চলে বিভক্ত করেছে। আজকের মতো এটাই ইতি। এই যে লাস্ট পার্টটি, এই যে ইনফরমেশন কটা, খুব ভালো করে পড়বে, এইগুলোর ব্যবহার কম, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর প্রত্যেক পর্বে পর্বে প্রশ্ন হবে। ধরো স্পার্ট সেকেন্ড অর্ডারকে ভারতের যে রিজিওনাল ডিভিশন করেছে, সেখানে সেকেন্ড অর্ডারে কতগুলো অঞ্চলকে রেখেছে? উত্তর হচ্ছে 74। গায়ে গিয়ে দেবে 72, 73, 74, তুমি তখন একদম মাথা ঘুরিয়ে ফেলবে পরীক্ষার হলে, ঠিক আছে। তাই এই হচ্ছে আজকের মোটামুটি। এবার যার যা বক্তব্য কি আছে না আছে বলো। স্যার স্যার বলছি ফার্স্ট অর্ডার মানে? কেটে কেটে যাচ্ছে। একবার ফার্স্ট অর্ডারে মানে ভাগ করছে 67টি, তারপরে আবার ওই অঞ্চলগুলোকে মানে
আমাদের যেরকম একটা প্রধানের মধ্যে দুটো উপপ্রধান এই রকম ভাবে ভাগ করা হয়েছে। সেই তোমরা পড়েছিলে, মনে করে দেখো এই থিওরিগুলো। হ্যাঁ, আমরাও সবসময় আলোচনার মধ্যে পাই না এইগুলো। সেই স্পার্ট ভাটে তোমরা পড়েছিলে না রিজিওনাল জিওগ্রাফিতে ভারতের, মনে আছে? মনে পড়ছে না? আর এল সিং,